হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে ফারুক স্যার। আজকে আমরা ক্লাস 11-এর সেল বায়োলজি টপিক পড়ব। তো বেশি কিছু জিনিস যেগুলো আমাদেরকে জানতে হবে, যে সেল নিয়ে যখন আমরা পড়ব, যে হোয়াট ইজ সেল, সেল কী জিনিস। আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে সেল ইজ আ বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, অর্থাৎ আমাদের জীবনের গঠনগত এবং কার্যগত একক হলো কোষ। কোষ নিয়ে যদি পড়াশোনা করায় যারা পড়াশোনা করছে তাদেরকে কি বলে না সাইটোলজি। সাইটোলজি কি না ইজ আ ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল স্টাডি অফ সেলস। তো আমরা প্রথম ক্লাস যেটা সেল নিয়ে শুরু করছি, তো আমাদের কিছু কিছু জিনিস আরও জানতে হবে। আমরা আস্তে আস্তে ডিপলি ঢুকবো। আমাদের নিড বেস অর্থাৎ অ্যাকর্ডিং টু এনসিইআরটি বেসড আমরা পড়াশোনা করব। তো আমরা জানি যে সেল ইজ দ্য স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ লাইফ, এবং ইজ একটা সেল নিজে নিজে তৈরি হতে পারে। এ সেল ক্যান রেপ্লিকেট ইট সেলফ। সো সেল ইজ দ্য বাইন্ডিং ব্লক অফ লাইফ, আমরা জানি এবং তোমরা প্রত্যেকে জানো। তো সেলকে আমরা ছোটোবেলা থেকে দেখে আসি যে সেল কত রকমের হয়। আমরা সাধারণত ছোটোবেলা থেকে পড়ে আসি সেল দু ধরনের হয়, টু টাইপস অফ বেসিক্যালি সেলস। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেলস। কোন বেসিসে তাদেরকে ভাগ করা হয়েছে প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলস? On the basis of their presence or absence of their typical or ideal nucleus. So basically two type of cells, one is prokaryotic cell, another is eukaryotic cells. তো আমরা যদি দেখি দুটো সেল দেখি তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সেলগুলোর মধ্যে কি ডিফারেন্স আছে। দুটো সেলের ছবি এঁকেছি। একটা সেলে দেখতে পাচ্ছি যে কোষের ভিতরে একটা নিউক্লিয়াস আছে, সেখানে কিন্তু কোনো নিউক্লিয়ার মেমব্রেনস নেই, কিন্তু আরেকটা সেল আছে দেখতে পাচ্ছি, কিন্তু তার মধ্যে একটা টিপিক্যাল আর আইডিয়াল নিউক্লিয়াস আছে। টিপিক্যাল আর আইডিয়াল নিউক্লিয়াস কাকে বলে? যে নিউক্লিয়াসের মধ্যে তার সমস্ত পার্ট প্রেজেন্ট থাকবে। যেমন হচ্ছে কি কি থাকতে পারে একটা নিউক্লিয়াসের মধ্যে, পার্টসগুলো কি কি না? এক হচ্ছে ভাইটাল হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, দুই হচ্ছে কি না ক্রোমাটিন ফাইবার, টু হচ্ছে ক্রোমাটিন ফাইবার অর্থাৎ হচ্ছে নিউক্লিয় জালিকা, তিন নম্বর হচ্ছে নিউক্লিওলাস, চার নম্বর হচ্ছে নিউক্লিওপ্লাজম অর্থাৎ নিউক্লিয় রস। এই চারটে অংশ যাদের মধ্যে থাকবে তাদেরকে আমরা বলবো যে টিপিক্যাল নিউক্লিয়াস আর আদর্শ আর আইডিয়াল নিউক্লিয়াস। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন কেস অফ প্রোক্যারিওটিক সেল, যে প্রোক্যারিওটিক কোষের মধ্যে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন, তো নিউক্লিয় যে পর্দা সম্পূর্ণভাবে নাই, অসম্পূর্ণ আছে বা নাই। তো সেই রকম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রোক্যারিওটিক কোষের যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো সেগুলো সাইটোপ্লাজমে নেকেড অবস্থায় অর্থাৎ নগ্ন অবস্থায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ওই রকম টাইপের ডিএনএকে অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়ালকে আমরা বলে থাকি বায়োলজির ভাষায় যা হচ্ছে নিউক্লিয়েট। নিউক্লিয়েট বলে। এবং প্রোক্যারিওটিক সঙ্গে ইউক্যারিওটিক সেলের যে মেন জেনেটিক যে ডিফারেন্স, সেটা যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কিন্তু ডিএনএ আছে, কিন্তু সেখানে কোনো রকম হিস্টোন প্রোটিন থাকে না। কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল দ্যাট মিনস ডিএনএ থাকে, এবং সেখানে দেখতে পাবো আমরা যে হিস্টোন যে প্রোটিন সেটা কিন্তু প্রেজেন্স আছে, কিন্তু ইন কেস অফ প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কিন্তু টোটালি অ্যাবসেন্ট আছে। আরও আমরা দুটো মেন ডিফারেন্স দেখতে পাবো, যে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কিছু কিছু যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ওদের সেলের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ স্ট্রাকচার দেখা যায়, যেটা কিন্তু আমাদের ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখা যায় না। কি না ওদের নিজস্ব ডিএনএ ছাড়াও, জেনেটিক ম্যাটেরিয়াল ছাড়াও একটা স্মল সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ দেখা যায়, যাকে আমরা বলে থাকি হচ্ছে প্লাজমিড।
শুধুমাত্র প্রোক্যারিওটিক কোষেই থাকে, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে কিন্তু টোটালি অ্যাবসেন্ট থাকে। এবং এই প্লাজমিড অ্যাক্ট অ্যাজ এ ভেক্টর অর্থাৎ ভেক্টর হিসাবে কাজ করে। This is the basic part of cells. এরপরে আমরা সেল থিওরির দিকে যাব, যে সেল থিওরি জিনিসটা কি। সেল থিওরি হচ্ছে স্লেডেন এবং সোয়ান সেল থিওরি দিয়েছিল, আমরা দেখতে পাবো। তো আমরা যদি একটু ডিসকভারির দিকে দেখি তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সেল জিনিসটা প্রথম আবিষ্কার করেছিল রবার্ট হুক, একজন বিজ্ঞানী। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে মাইক্রোস্কোপ তৈরি হওয়া শুরু হলো, সিম্পল থেকে কম্পাউন্ড, তারপরে কমপ্লেক্স মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়া শুরু হলো, অ্যান্টন ফন লিউয়েনহফ তিনি একজন বিজ্ঞানী, তিনি কিন্তু আমাদের যে লিভিং সেল তিনি কিন্তু প্রথম আবিষ্কার করা শুরু করলো। অ্যাকচুয়ালি সেল এই কথাটা একটা ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন শব্দ সেলা থেকে এসছে, যার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে স্টোর রুম অর চেম্বার। আমরা সেলকে দেখলেই বুঝতে পারবো যে সেল একটা চেম্বারের লাইক স্ট্রাকচার। ভেরিয়াস টাইপ অফ শ্যাফট, পলিগোনাল হতে পারে, ইরেগুলার হতে পারে, ট্রাইগোনাল হতে পারে, কলামনার হতে পারে, কিউবয়েডাল হতে পারে, ভেরিয়াস টাইপ অফ সেলস। কিন্তু এই যে সেলস অ্যাকচুয়ালি জিনিসটা, সেটা কিন্তু স্লেডেন এবং সোয়ান তারা লক্ষ্য করেছিল যে পৃথিবীতে যত অর্গানিজম আছে, লিভিং সাবস্টেন্স আছে, লিভিং অর্গানিজম আছে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা লিভিং সাবস্টেন্স তারা কিন্তু মেড আপ অফ সেলস। সেইখান থেকেই তারা কিন্তু একটা সেল থিওরি প্রপোজ করেছিল যে অল লিভিং থিংস আর কম্পোজ অফ ওয়ান অর মোর সেলস অ্যান্ড সেল ইজ দ্য বেসিক স্মলেস্ট ইউনিট অফ অল লাইফ অর্গানিজম অর লিভিং অর্গানিজমস। তারপরে কিছুদিন পরে আর ভির্চু বলে একজন বিজ্ঞানী, তিনিও কিন্তু একটা নতুন থিওরি নিয়ে এলেন, সেটা হচ্ছে ওমনি সেলুলাই সেলুলা। এর মানেটা কি না, মানেটা হচ্ছে প্রত্যেকটা সেল, অল সেলস, প্রত্যেকটা সেলই তার আগের কোনো পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয়েছে, অর্থাৎ অল সেল অ্যারাইজেস ফ্রম দ্য প্রি এক্সিস্টিং সেল। প্রত্যেকটা কোষ আগের কোনো পূর্ববর্তী কোষ থেকেই তৈরি হয়েছে। সেটা আমরা দেখলেই বুঝতে পারবো যে পৃথিবীতে যত অর্গানিজম আছে প্রত্যেকেই সেল দ্বারা তৈরি হয়, মোদ্দা কথায়, এবং প্রত্যেকটা সেলই তার আগের কোনো পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয়েছে। এবং প্রত্যেকটা সেলের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে ট্রান্সফার হয় ভায়া সেলুলার ডিভিশন, অর্থাৎ কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে আরেকটা কোষে কন্টিনিউয়াসলি চলে আসছে। এবং আমরা দেখব যে প্রত্যেকটা সেলস একটা এজ এ কম্পার্টমেন্টের মতো কাজ করে, এবং প্রত্যেকটা সেলে কি থাকে, একটা বাইরের আউটার এনভেলপ থাকে, যাকে আমরা প্লাজমা মেমব্রেন ও সেল মেমব্রেন বলি অ্যানিমেল সেলের ক্ষেত্রে। কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আমরা যেটাকে বলি হচ্ছে সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীর বলে থাকি। এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে আমরা দেখলাম যে একটা ওয়েল ডিফাইন্ড কি আছে না, নিউক্লিয়াস আছে, কিন্তু সেটা প্রোক্যারিওটিক কোষের মধ্যে নাই। কিন্তু প্রত্যেকটা প্রোক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো যে নন মেমব্রেনাস যে সেল অর্গানেল কিন্তু টোটালি অ্যাবসেন্ট থাকে। কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখবো আমরা যে মেমব্রেনাস যে সেল অর্গানেল লাইক মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম এগুলো কিন্তু আছে। কিন্তু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস থাকে না, যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টোটালি অ্যাবসেন্ট। বাট নন মেমব্রেনাস যে সেল অর্গানেলস বোথ আর প্রেজেন্ট ইন প্রোক্যারিওটিক, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে কিন্তু নন মেমব্রেনাস যে সেল অর্গানেলস লাইকস রাইবোজোম এবং সেন্ট্রোজোম দুটোই কিন্তু প্রেজেন্ট থাকে। আমরা রাইবোজোম জিনিসটা জানি যে রাইবোজোম একটা যে প্রোটিন ফ্যাক্টরি রূপে কাজ করে, প্রোটিন সিনথেসিস করে, এবং সেন্ট্রোজোম আমাদের সেলুলার যে ডিভিশন, সেল ডিভিশন করতে সহযোগিতা করে। সেলকে বেসিক্যালি আমরা তিনটি ভাগে ভাগ করি, একটা আনডিফারেন্সিয়েটেড সেল, ডিফারেন্সিয়েটেড এবং ডিফারেন্সিয়েটেড। যেটা আনডিফারেন্সিয়েটেড সেলস, মজার জিনিস হলো যে আনডিফারেন্ট সেলসগুলো তারা র্যাপিডলি ডিভাইড করে, কিন্তু তারা কখনোই ম্যাচিওর অবস্থা যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে তখন তারা কোনো রকম স্পেশালাইজ কোনো ফাংশন করছে না। সাথে কোন ধরনের সেলগুলো, যেমন আমাদের রুটের যে এপিক্যাল, রুটের এবং শুটের যে এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু অর্থাৎ ভাজক কলা, তারা কখনোই
ম্যাচিওর অবস্থাতে কোনো রকম স্পেশালাইজ যে ফাংশন কিন্তু করে না, কিন্তু তাই সেই সেলগুলো র্যাপিডলি ডিভিশন হয়। আমরা দেখি যখন কোনো একটা গাছ ছোট থেকে বড় হচ্ছে, র্যাপিডলি বড় হয়, তাদের এই যে শুট এপিক্যাল যে মেরিস্টেমেটিক টিস্যু থাকে গ্রোথ হয় বা র্যাপিডলি ডিভিশন হয়। কিন্তু আফটার ম্যাচুরেশন, যখন ম্যাচুরেশন হয়ে যাচ্ছে, তাদের কোনো কিন্তু আমরা স্পেশালাইজ যে ফাংশন সেটা কিন্তু আমরা দেখতে পাই না। দিস টাইপ অফ সেল, ওই ধরনের সেলগুলোকে আমরাকে বলে থাকি যে আনডিফারেন্সিয়েটেড সেলস। 2 নম্বর না ডিডিফারেন্সিয়েটেড সেল কি না, যাদের যে প্রপার্টিটা কোন ধরনের প্রপার্টি ডিভিশন হওয়ার যে প্রপার্টিটা তারা কিন্তু লস করে ফেলেছে, হারিয়ে ফেলেছে। যেমন হচ্ছে কি আমাদের প্যারেনকাইমা সেল, গোলেনকাইমা সেল। এবং ডিডিফারেন্সিয়েটেড সেলস, ওই টাইপ অফ সেল অ্যাকচুয়ালি হচ্ছে কি আনডিফারেন্সিয়েটেড সেলগুলো যেরকম ফাংশন করে সেগুলো হচ্ছে একই রকম, ডিডিফারেন্ট সেলগুলো ফাংশন সেম একই রকম হয়ে থাকে। প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল আমরা অলরেডি বললাম। এবং সেলের যে সাইজগুলো কেমন হবে, প্রত্যেকটা সেল আমাদের বডিতে এবং বিভিন্ন অর্গানিজমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেল বিভিন্ন জায়গায় থাকে। আমাদের বডির ক্ষেত্রে যদি বলি, হিউম্যানের ক্ষেত্রে আমাদের নার্ভ সেল দেখতে একরকম, আমাদের স্পার্ম সেল দেখতে একরকম, ব্রেনের সেল একরকম, বোনসের সেল একরকম। প্রত্যেকটা জায়গা সেল তাদের সাইজগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। নার্ভ সেল দেখতে একরকম, থ্রেড লাইক স্ট্রাকচার, রেড ব্লাড সেল রাউন্ড বাইকনকেভ ইন স্যাপ, আমাদের ব্লাড সেলগুলো হোয়াইট ব্লাড সেল অ্যামিবয়েড ইন নেচার। আমাদের এপিথেলিয়াল যে সেলগুলো আছে সেটা কলামনার এপিথেলিয়াল হয়, কলামের মতো দেখতে হয়। যদি আমরা ব্লাডের ক্ষেত্রে থেকে সেখানেও দেখতে পাবো ট্রাকিড যে সেলগুলো আছে সেগুলো ইলংগেটেড স্ট্রাকচার, এবং যেগুলো আমাদের মেসোফিল সেল পাতায় যে মেসোফিল টিস্যুগুলো থাকে সেগুলো হচ্ছে দেখতে রাউন্ড এবং ওভাল শেপেড হয়। ভেরিন স্যাপ ডিস্ক লাইক হতে পারে, পলিগোনাল হতে পারে, আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি, কলামনার হতে পারে, কিউবয়েডাল হতে পারে, ভেরিয়াস রকম হয়। কিন্তু এই যে সেল ছোট বড় এবং তারা কি ধরনের কোথায় আছে, তাদের দেখতে কত রকমের, কতটা সাইজ হয়, তাদের ডায়ামিটার কত, সেই সম্পর্কে আমরা একটু জানবো। না আমাদের যদি স্মলেস্ট সেল ধরি যে মাইক্রোপ্লাজমা, তার আকৃতিতে সবচেয়ে ছোট 0.3 মাইক্রোমিটার লেন্থ হয়। এই মাইক্রোপ্লাজমা কি না, মাইক্রোপ্লাজমা স্মলেস্ট লিভিং সেল উইদাউট ল্যাক অফ সেল ওয়াল, তার কোনো কোষ প্রাচীর থাকে না। দে ক্যান সার্ভাইভ উইদাউট অক্সিজেন, তারা কিন্তু অক্সিজেন ছাড়াই সার্ভাইভ করতে পারে। দে ল্যাক অফ সেল ওয়াল, তারা কিন্তু সার্ভাইভ করে, দে ক্যান সার্ভাইভ উইদাউট অক্সিজেন ছাড়াও কিন্তু তারা সার্ভাইভ করতে পারে। স্মলেস্ট লিভিং সেল হচ্ছে মাইক্রোপ্লাজমা। অ্যাজ ফর এক্সাম্পল পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। 2 নম্বর ব্যাকটেরিয়াল সেল, আমরা দেখতেই পাচ্ছি ব্যাকটেরিয়াল সেল 3 থেকে 5 মাইক্রোমিটারের লেন্থ হয়। হিউম্যান যে রেড ব্লাড সেল অনেকটাই বড়, 7.0 মাইক্রোমিটার লেন্থ। এবং আমাদের বডির ক্ষেত্রে, হিউম্যান বডির ক্ষেত্রে নার্ভ সেল হচ্ছে সবচেয়ে লংগেস্ট সেল ইন হিউম্যান বডি হচ্ছে নার্ভ সেল। এবং লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল হচ্ছে এগ অফ অস্ট্রিচ, অর্থাৎ উট পাখির ডিম। আমরা জানি যেটা খালি চোখে আমরা নেকেড আই খালি চোখে দেখতে পাই, যেটা ডায়ামিটার হচ্ছে 15 সেন্টিমিটার ইন ডায়ামিটার। আমরা যদি দেখি যে প্রোক্যারিওটিক প্রোক্যারিওটিকের মধ্যে কারা পড়ে এবং ইউক্যারিওটিকের মধ্যে কারা পড়ে, তার দেখতে পাবো যে প্রোক্যারিওটিকের মধ্যে পড়ে মেনলি ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া আমরা স্যাপটা দেখলাম যে ব্যাকটেরিয়াও কিন্তু এক ধরনের সেল যার ডায়ামিটার 3 থেকে 7 মাইক্রোমিটার লেন্থ। ব্যাকটেরিয়াও দেখতে কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে সাইজগুলো। তাদের আকৃতি অনুসারে ব্যাকটেরিয়াকে আমরা বিভিন্ন ধরনের ভাগ করে থাকি। একটা ককাস ব্যাকটেরিয়া, দ্যাট মিনস রাউন্ড শেপেড ব্যাকটেরিয়া। 2 নাম্বার হচ্ছে ব্যাসিলাস ব্যাকটেরিয়া, যারা হচ্ছে রড শেপেড। স্পাইরালাম ব্যাকটেরিয়া, যারা হচ্ছে স্পাইরাকেল হয়, স্পাইরিলাম। এবং কোমা শেপেড, দ্যাট মিনস ভিব্রিও, আমরা ভিব্রিও কলেরি, যারা আমাদের কলেরা রোগ করে। ব্যাকটেরিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করেছি অন দ্য বেসিস অফ দেয়ার স্টেনিং প্রসিডিওর, অর্থাৎ রঞ্জিতকরণের পদ্ধতির মধ্য দিয়ে আমরা ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যাকচুয়ালি যে গ্রাম স্টেনিং ব্যাপারটা, বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম ব্যাকটেরিয়াকে কালার করে বিভিন্ন রকম স্টেনিং প্রসিডিওর ইউজ করে ব্যাকটেরিয়াকে কিন্তু মাইক্রোস্কোপে দেখেছিল। সেই দেখার ভিত্তিতে ব্যাকটেরিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে গ্রাম পজিটিভ, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি, যে ব্যাকটেরিয়াগুলো যখন আমরা স্টেন করছি, ক্রিস্টাল ভায়োলেট দিয়ে স্টেন যখন করছি, তখন কিন্তু সে স্টেনটা নিচে পার্পেল কালার ধারণ করছে।
ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি কালার নিচ্ছে না রেড আর পিঙ্ক কালার হচ্ছে। কেন এরকম হচ্ছে না কারণ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো সেল ওয়াল খুব মোটা হয়, ঠিক খুব মোটা হয়। ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয় না সেল ওয়ালটা খুব পাতলা হয়, এই জন্য ওরা ক্রিস্টাল ভায়োলেটের কালার দ্বারা রঞ্জিত হয় না। ওদেরকে কি করতে হয় না কাউন্টার স্টেন করতে হয়, সাফরানিন দিয়ে স্টেন করতে হয়, তখন কিন্তু ওই ধরনের ব্যাকটেরিয়াগুলোর কালার আমরা আন্ডার মাইক্রোস্কোপে দেখতে পাই রেড আর পিঙ্ক কালার ধারণ করেছে। তো ইজ ভেরি ইম্পর্টেন্ট গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। প্রোক্যারিওটিক জেনেটিক ম্যাটেরিয়ালস এবং ইউক্যারিওটিক জেনেটিক ম্যাটেরিয়াল আমরা অলরেডি বললাম যে প্রোক্যারিওটিক আর ইউনিসেলুলার অর্গানিজম উইদাউট মেমব্রেন বাউন্ড অর্গানেল, সেটা আমি অলরেডি বলেছি। এবং প্রোক্যারিওটিক কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, ট্রু নিউক্লিয়াস আর টিপিক্যাল আর আইডিয়াল নিউক্লিয়াস থাকে না। তো আমরা এখন একটা সেলের পুরো ডিটেলস আমরা পড়বো, দেখে নেব। একটা সেলকে আমরা দুটো ভাগে মেনলি ভাগ করি, একটা হচ্ছে সেল এনভেলপ আর হচ্ছে প্রোটোপ্লাজম। এনভেলপ আর হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম বিজ্ঞানী হাক্সলে বলছে যে প্রোটোপ্লাজম ইজ দ্য ফিজিক্যাল বেসিস অফ লাইফ, অর্থাৎ আমাদের জীবনের ভৌত ভিত্তি। এই প্রোটোপ্লাজমের মধ্যে আমাদের জীবনের সমস্ত যে অস্তিত্ব লুকিয়ে আছে এই প্রোটোপ্লাজমের মধ্যে। সেল এনভেলপ আউটার যে মেমব্রেনটাকে তাকে আমরা সেল এনভেলপ বলছি। এটা হচ্ছে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে একরকম, অ্যানিমেল সেলের ক্ষেত্রে একরকম। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কি থাকছে না প্ল্যান্ট সেল, এই প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আমরা বলছি একে সেল ওয়াল। অ্যানিমেল সেলের ক্ষেত্রে আমরা বলছি প্লাজমা মেমব্রেন और সেল মেমব্রেন। और सेल मेम्ब्रेन। এই প্রোটোপ্লাজমকে যদি আমরা দেখি যে প্রোটোপ্লাজমের দুটো পার্ট, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি যে অংশটা তাকে আমরা সাইটোপ্লাজম বলি। সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস ইকুয়াল টু প্রোটোপ্লাজম। তাহলে হচ্ছে একটা হচ্ছে নিউক্লিয়াস আর হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে আমাদের জীবনের যে সমস্ত রকম অংশগুলো যারা আমাদের বিভিন্ন রকম সেলুলার ফাংশন করে, সমস্ত রকম সেল অর্গানেল কোষ অঙ্গাণুগুলো আমাদের এই সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে। তো এই সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত সেল অর্গানেলগুলো আছে তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে মেমব্রেনাস অর্থাৎ পর্দাযুক্ত, আর হচ্ছে নন মেমব্রেনাস অর্থাৎ পর্দাবিহীন। সেল অর্গানেলস অর্থাৎ কোষ অঙ্গাণুকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মেমব্রেনাস আর হচ্ছে নন মেমব্রেনাস। মেমব্রেনাস যারা হচ্ছে যাদের পর্দা আছে তাদেরকে আবার দুটো ভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে ইউনিট মেমব্রেন একক পর্দাযুক্ত আর হচ্ছে ডবল মেমব্রেন দ্বিপর্দাযুক্ত। ইউনিট মেমব্রেন অর্থাৎ যে সমস্ত কোষাঙ্গাণু একটি মাত্র পর্দা দ্বারা ঘেরা আছে তাদেরকে আমরা ইউনিট মেমব্রেনাস সেল অর্গানেল বলি, আর হচ্ছে ডবল মেমব্রেনাস সেল অর্গানেলস। তো আমরা যদি ইউনিট মেমব্রেন দেখি তাহলে কাদের কাদের থাকে, কারা কারা ইউনিট মেমব্রেন বা একক পর্দাযুক্ত হয় না, দেখতে পাবো যে আমরা আমাদের যদি ডবল মেমব্রেন আগে দেখে নিই তাহলে দেখতে পাবো যে একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, 2 নাম্বার হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, প্লাস হচ্ছে নিউক্লিয়াস। এ বাদে বাকি সবাই হচ্ছে কি না আমাদের ইউনিট মেমব্রেন। সাপোজ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোমস, এরা সবাই হচ্ছে কি না একক পর্দাযুক্ত। দ্বিপর্দাযুক্ত মাইটোকন্ড্রিয়া খুব ইম্পর্টেন্ট আমাদের সিলেবাসে, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, এরা সবাই হচ্ছে দ্বিপর্দাযুক্ত।
তো আমরা এরপরে আস্তে আস্তে আমরা প্রত্যেকের ডিটেলস যাবো। নন মেমব্রেনাস না, আমাদের নন মেমব্রেনাস আগেই বলেছি, একটা হচ্ছে রাইবোজোম, এদের কোনো পর্দা থাকে না, এবং হচ্ছে সেন্ট্রোজোম, এই দুটো হচ্ছে পর্দাবিহীন, এদের কোনো পর্দা থাকে না। তো এরপরে আমরা আস্তে আস্তে যে প্রত্যেকটা সেল অর্গানেল তাদের আমরা ডিটেলস আমরা স্টাডি করব, তারপর আমরা সমস্ত কিছু ক্লিয়ার হয়ে বুঝতে পারবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবো।